প্রাণের রবি। এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙাতো তোমার সকালবেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে, আবার ভয়ে বুক করছে দূর দূর। ঠাকুরপো, এমন দুঃসাহস ভালো নয়। কেউ দেখে ফেললে কি হবে জানো? বললাম আমি। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে। আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দনকানন, মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছায় না নতুন বৌঠান। আমি বললাম, তোমার সঙ্গে কথাই পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের, তাকে প্রকাশ করো না তুমি। আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারোর মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারোর মন কি সত্যি বোঝে নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারোর জন্য কিচ্ছু রাখিনি। সেই মনে সবটুকু তুমি বোঝো না। তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা। তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন। তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো, বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিনরাত চেপে রাখি? আমি জানি ঠাকুরপো, তুমি বোঝো, অন্তত একদিন বুঝতে, কমাস আগে পর্যন্তও। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী। রবি, তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে, আমি বানানো কথা বলতে শিখিনি। তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি। রূপে, গুণে, গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এ সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। ঠাকুরপো, সেদিন ছিল জ্যোৎস্না রাত। জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি। তুমি গাইছিলে গান। আমার সেদিন মন ভালো ছিল না। তোমাকে বলিনি সে কথা, তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট। তুমি যে আমার দোসর ঠাকুরপো। আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে, নতুন বৌঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। ভুলতে বললেই কি ভুলতে পারা যায়? কত দিনের কত অপমান, কত কষ্ট সেই 9 বছর বয়সে তোমাদের বাড়ির বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি, বলেছিলাম আমি। তুমি আমার হাতের উপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তারপর বললে, নতুন বৌঠান, জ্যোতিদাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতিদাদার বাড়ি আসার কোনো সময় নেই। কখন আসেন, কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু? কাল রাত্রে তো। জানি,
মেজ বউ ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল। আমিও ছিলাম কিছুক্ষণ। জ্যোতি দাদাই তো সেই আসরের প্রাণপুরুষ। জ্যোতি দাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিলাম। জ্যোতি দাদার দিন রাত আজকাল মেজ বউ ঠাকুরনের কাছেই কাটে। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো। তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্যই বেঁচে আছি ঠাকুরপো। আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো, এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে। তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ, যেন এক তরুণ দেবদূত। কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না। মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিন্তভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না, বাঁচতে পারবো না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম। চাঁদের আলো মিশে গেল আমার কান্নাই। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল। সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো, তোমার জন্য আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের ওপর। প্রাণের ঠাকুরপো, জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে। কত কথা, স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে। অনেক কথা তুমিও জানো না, কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে, বিদায়ের ঘণ্টা যতই শুনতে পাচ্ছি, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন। ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে, তাদের উপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবেই। না লিখেও আমার মুক্তি নেই গো। কোথা থেকে শুরু করব বলো তো? 1859 5 জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো, কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই। সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনোদিন কোনোভাবে বুঝতে দাওনি, পাছে আমি কষ্ট পাই। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায়। আমার ভাগ্য সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রাণের রবি, ঠাকুর বাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না, তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আর সকলের কাছে, বিশেষ করে তোমার আইসিএস সেজো দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী জ্ঞাননানন্দিনীর কাছে আমার পরিচয় ছিল আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কে শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারের জন্ম আমার, যে পরিবারের থাকা খাওয়া জোটে তোমাদের, অর্থাৎ ঠাকুরবাড়ির দাক্ষিণ্যে। আমার ঠাকুরদা জগমোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী, সে কথা তুমি তো জানো ঠাকুরপো। কতবার তুমি আমাকে বলেছ আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে, কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন।
তোমরাই তাকে মাথা গোঁজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড়কাটা গলিতে। আমি হয়তো সেই হাড়কাটা গলির মেয়ে, এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনোদিন দেয়নি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এইভাবে কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার ঠাকুরদা জগমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। ঠাকুরপো, আমার একটি দুঃখের জায়গা, আমার চোখের সামনে আমার বাবার অপমান দিনের পর দিন। আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেলেন বারমহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুরবাড়ির বেয়াই, কোনো সম্মান পাননি কোনোদিন। আমার বাবা যে সারা জীবন ঠাকুরবাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণ্যেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেরেছে। তোমাদের দাক্ষিণ্যেই আমি ঠাকুরবাড়ির বউ হতে পেরেছিলাম। একদিন মেজ ঠাকুরনের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী? কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখ হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে ঘষে তৈরি করে নেব। মেজ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ। বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করবে? জ্যোতির এ বিয়েতে আপত্তি করা উচিত ছিল। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্য সুখী হয়েছিলেন। মনেরই তো মিল হলো না আমাদের। সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। ঠাকুরপো, কে ছিলেন আমার মা? তোমরা তাকে কখনো কোথাও দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? 4 কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা। বড়দা আর মনোরমা আমার 2 দিদি, আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। শুধু বাবার নামেই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন আমার মা, তাকে আমার মনেই পড়ে না। আমার বাবা এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতেই আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে, তুমি নামতে না নিচের তলায়। কোনোদিন আসনি আমাদের বাড়ি, কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি। তুমি তখন বছর 6টায় হবে, আমি 8। তোমাকে দেখতাম দূর থেকে। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে, তোমার দৃষ্টি থাকতো আকাশ পানে। একদিন তখন তুমি আমার খুব বন্ধু। সেই যখন নন্দনকানন করছি দুজনে মিলে, তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো, আমাকে মনে পড়ে তোমার? কেমন ছিলাম আমি এ বাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি। শুধু বললে, না তো। আমি বললাম, কিছু মনে পড়ে না? আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে। তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি তো আকাশ দেখতাম। প্রাণের ঠাকুরপো, যে অবস্থার মধ্যে কেটেছিল আমার শৈশব, সেখানে কোনোদিন পৌঁছায়নি তোমাদের বড় বাড়ির কোনো রোশনাই। হঠাৎই ঠাকুরবাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্দরমহলে। এসে দেখি কি এলাহি ব্যাপার। ছেলে মেয়ে নাতি নাতনি দাস দাসীতে বাড়িটা গমগম করছে। কে কার কি, কার সঙ্গে কার কি সম্পর্ক, এ বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। আমার ওপর ভার পড়ল তোমার নতুন দাদার রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না। ধীরে ধীরে শিখতে হলো সবই। আমার একেবারেই ভালো লাগেনি
ঠাকুরবাড়ির ভাড়ার ঘরে বৈঠকি আড্ডা। তরকারি কোটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। আমার মন পড়ে থাকতো তোমার কাছে ঠাকুরপো। সেই ভাড়ার ঘরের আড্ডাতেই ঠাকুরবাড়ির মহিলা মহলের কত খোঁটা, কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা, আমি বাজা, এই বাজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা, কত যন্ত্রণা, এসব কথা যে কতভাবে আমি শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না, বলতেন আমাকে, আমি নাকি তোমাকে নষ্ট করেছি। কতই বা তখন বয়স হবে তোমার? তখন তো তুমি একরত্তি বালক, বয়সেই 7 হবে। আমার কিন্তু তখন বেশ বয়স। আমার বিয়ের দিনই তো আমি 9 পড়লাম। 1868-র 5 জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। সেদিন ছিল আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই, তা তোমরা তো হিন্দু নও, ব্রাহ্ম, ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো, সেদিন যে আমার জন্মদিন সে কথাটা কেউ মনেও রাখেনি। বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা। আমার জন্য কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত। আমার মোটেই ভাল লাগতো না এসব। ভাল লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত পড়তে। তোমার সঙ্গে প্রথম বাধা পড়েছিলাম ধারাপাতের সুরে। আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ। আমার একমাত্র পরিচয় আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে, নতুন বৌঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। রবি, তখন তুমি বিলেতে। মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার রাত দিন। একদিন কুটনোকোটার আসরে মেজবউ ঠাকুরান বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর। কোথায় নতুন আর কোথায় তার বউ? এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমার কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তার সংসারের দুঃখটা ভুলে আছে। তার সঙ্গে আরও বললেন, আমি তো নতুনের জন্য যোগ্য পাত্রী দেখেছিলাম। আমার স্বামীর বন্ধু ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে। নতুনেরও পছন্দ হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? সেই সঙ্গে শুনতে লাগলাম আমার জন্য ঠাকুর বাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যিই তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে, আর কোথায় ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুর বাড়ির করুণার পাত্রী। রবি, আমার প্রাণের রবি। আমার সব দুঃখ, সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া তুমি। তুমি ঠাকুরপো, শুধু তুমি। 9 বছর বয়সে বাড়িতে এসে তোমাকে পেলাম, আমার খেলার সাথী, আমার দোসর। বালিকা বেলা থেকে যখন পৌঁছালাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্যরকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তোমাকে তখন পেলাম আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুরবাড়ির সমস্ত অবহেলা, সব চাপা ঘেন্নার যেন প্রতিশোধ নিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দহন, সে তুমি। তোমার মতন করে কথা বলতে এ বাড়িতে কেউ পারে না। প্রাণের রবি। মনে পড়ছে সেদিন ছিল 5 জুলাই, আমার জন্মদিন।
আবার বিয়ের দিনও। তোমার জ্যোতিদাদাকে বলেছিলাম যেন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরেন। তিনি সেদিন বাড়ি ফিরলেন না। জানি না তিনি সারা রাত কোথায় ছিলেন, মেজ বউ ঠাকুরানের কাছে না থিয়েটারের মজলিসে। অনেক রাত হয়ে গেল। বুকের মধ্যে কি যেন আগুন জ্বলছিল। সেই রাতেই আমি চিতায় পুড়েছি ঠাকুরপো। আমার মরণ হয়েছে সেই রাতেই। এমন সময় তুমি ঢুকলে ঘরে। আমি বললাম, এত রাতে কোথা থেকে? তুমি বললে, আজ তোমার জন্মদিন। সবাই ভুলেছে, আমি ভুলিনি নতুন বউঠান। আমার তখন সব জ্বলছে, ঝলসে গেছে সব শরীর মন। ঠাকুরপো, তুমি কাছে এসে দাঁড়ালে। আমার বুকের আঁচল জ্বলছে, জ্বলছে পুড়ছে আমার চোখ, যে চোখ তুমি এত ভালোবাসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। অন্ধকার ঘরে জ্বলছি আর পুরো ছাই হচ্ছে। তুমি জড়িয়ে ধরলে আমার জ্বলন্ত শরীরটাকে। ঠাকুরপো, তোমার অনেক আগে আমার প্রেমে পড়লেন কবি বিহারীলাল চক্রবর্তী। তিনি তোমার নতুন দাদার বন্ধু। তার সূত্রেই বিহারীলাল আসেন এ বাড়িতে। বন্ধুত্ব হলো আমার সঙ্গেও। আমি ছিলাম তার গুণমুগ্ধ পাঠিকা, শ্রোতা। তিনি শুধু তার নতুন লেখা আমাকে শোনাতেই ভালোবাসতেন না, ভালোবাসতেন আমার হাতের রান্না খেতে। একদিন আমাকে বললেন, তোমার হাতের স্পর্শ আছে বলেই তোমার হাতের রান্না এত ভালো। কথাটা আমার মধ্যে তৈরি করলো নতুন তরঙ্গ। এমন কথা এ বাড়িতে কারোর মুখে আগে কখনো শুনিনি। তোমার নতুন দাদার জন্যে আমি কত নতুন নতুন রান্না করি। তিনি সেই রান্না খেয়ে কোনোদিন আমাকে আমার আঙুলের স্পর্শের উল্লেখ করেননি। ঠাকুরপো, তুমি যখন বিলেতে, তখন কিছুদিনের জন্যে আমার কোল জুড়ে বুক জুড়ে পেলাম তোমার নদিদি স্বর্ণকুমারী দেবীর ছোট্ট মেয়ে উর্মিলাকে। সে সারা দিন রাত থাকতো আমার কাছেই, যেন আমি তার মা। আমি তাকে খাওয়াতাম, পড়াতাম, শোয়াতাম, খেলতাম তার সাথে। আমি তার মামি হয়ে উঠলাম মা। মাতৃত্বের সেই স্বাদ যা ক্ষণিকের জন্য এসেছিল আমার জীবনে, তা কোনোদিন আমার পক্ষে ভোলা সম্ভব নয়। সেটা ছিল 1879-র 31শে ডিসেম্বর, আমার জীবনের এক ভয়ঙ্কর দিন। তোমার চিঠি এসেছিল বিকেলের ডাকে। তোমার চিঠি পড়তে পড়তে আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম খানিকটা। ছোট্ট উর্মিলা যে কখন আমার চোখের আড়ালে চলে গেছে খেয়াল করিনি। সে নড়বড়ে পায়ে ছাদের পিছনে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল। তাল সামলাতে পারল না, পড়ে গেল গড়াতে গড়াতে। মাথায় লাগলো আঘাত। হঠাৎ নিচে কাজের লোকেদের চেঁচামেচিতে আমার ঘোর ভাঙল। আমি দৌড় নিচে গেলাম। উর্মিলা ততক্ষণে নিথর হয়ে গেছে। তার প্রাণটুকু বেরোতে বেশি সময় লাগেনি। সেই থেকে নিজের কাছে বড় অপরাধী হয়ে আছি। দায়ী করছি নিজেকে। আমার পাপের জন্যই কি মরতে হলো উর্মিকে? ঠাকুরপো, তোমার প্রতি আমার এই প্রেম, এ অন্যায়। একদিন উর্মিকে মরতে হলো, আজ আমাকে মরতে হচ্ছে। হয়তো তুমিও কষ্ট পাবে, তছনছ হবে আজীবন। ঠাকুরপো, তোমার নতুন দাদা লিখলেন নতুন নাটক অলীকবাবু। সে নাটকে আমি সুযোগ পেলাম একেবারে নায়িকার ভূমিকায়। আর নাটকে আমার প্রেমিক অলীকবাবুর ভূমিকায় তুমি। সেদিন বিকেলবেলা চলছে অলীকবাবু নাটকের মহড়া। মহড়ায় উপস্থিত স্বয়ং নাট্যকার। এসেছেন মেজ বউ ঠাকুরন নিজে। মহড়ায় মেজ ঠাকুরন আর আমার স্বামীকে ওইভাবে বসে থাকতে দেখে মাথায় দপ করে জ্বলে উঠল আগুন। দেখলাম মেজ বউ ঠাকুরন আমার দিকে বাজ পাখির মতো তাকিয়ে আছে। তখনও বুঝতে পারিনি আমি তার শিকার। সত্যি সত্যি ঘনিয়ে আসছে আমার মৃত্যুর মুহূর্ত। ঠাকুরপো,
আমি মেজ বউ ঠাকুরনকে যেন শুনিয়ে শুনিয়ে সেদিন তোমার হাত ধরে তোমার চোখের দিকে সরাসরি তাকিয়ে উচ্চারণ করলাম আমার স্বামীর লেখার লাইনগুলি। অন্যদিনও মহড়ার সময় কতবার বলেছি এই লাইনগুলি, কিন্তু সেদিন বলেছিলাম এমন আকুলতার সঙ্গে যে তুমিও তাকিয়ে রইলে আমার দিকে। আমি তাকালাম মেজ বউ ঠাকুরনের দিকে। চোখে তার কি ঘৃণা, কি রাগ, কি ঈর্ষা। সেই প্রথম ভয় দেখা দিল আমার মনে, মৃত্যুর ভয়। মেজ বউ ঠাকুরন উঠে গেলেন মহড়া থেকে। কিছুক্ষণের মধ্যে চলে গেলেন তোমার নতুন দাদাও। কদিনের মধ্যেই বাবু মশাইয়ের কাছ থেকে আদেশ এলো তোমার মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেও তোমাকে দ্বিতীয়বার বিলেত যেতে হবে ব্যারিস্টার হওয়ার জন্যে। আমি বুঝলাম মেজ বউ ঠাকুরনের অব্যর্থ চাল। আমার দাঁড়াবার কোনো জায়গা থাকলো না। বাবু মশাইয়ের আদেশ তো চাপা হুঙ্কার। রবি, তোমারই বা শক্তি কোথায় টু শব্দটি করার? ইতিমধ্যে ঠাকুরবাড়ির পরিবেশ দ্রুত বদলাতে লাগলো। গান বাজনা সমাবেশ সরে গেল মেজ বউ ঠাকুরনের বাড়িতে। তোমার নতুন দাদাকেও ধীরে ধীরে সরিয়ে নিলেন তিনি আমার কাছ থেকে। থিয়েটারের জগতে পা বাড়ালেন জ্যোতিরিন্দ্রনাথ। তার ঘনিষ্ঠতা বাড়ল নটীদের সঙ্গে। এই অবস্থায় তোমাকে দ্বিতীয়বার বিলেত পাঠাবার কথা উঠল। এই তো ফিরল 2 বছর পরে। কি কষ্ট পেয়েছি 2 বছর তোমাকে একবারও না দেখে। আবার বিচ্ছেদ, একাকিত্ব, মন কেমনের কষ্ট। বুঝলাম তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। ওই যন্ত্রণা আরো একবার সহ্য করার শক্তি আমার মধ্যে নেই। তোমাকে বললাম সে কথা, কত করে অনুরোধ করলাম, যেও না ঠাকুরপো, আমাকে ছেড়ে যেও না, বাঁচবো না আমি তোমাকে ছাড়া। তবু তোমাকে নিয়ে তোমার জাহাজ ছাড়ল বিলেতের পথে। আমার রাগ হলো, আমার অভিমান হলো, অপমানিত মনে হলো। আমার মনে হলো তোমাকে ভালোবেসে কষ্ট পাওয়ার শক্তি আমার ফুরিয়ে গেছে। আমি আত্মহত্যার চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টা আমার ব্যর্থ হলো। সবার চাপা হাসি আর করুণার মধ্যে আমি ফিরে এলাম জীবনে। কারণ বুঝতে বাকি রইল না, তোমার সঙ্গে ছাড়াছাড়ির কষ্ট সামলাতে না পেরে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার পক্ষে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আর থাকা সম্ভব নয়, একথা বুঝেছিলেন আমার স্বামী। তিনি আমাকে নিয়ে গেলেন চন্দননগরে মোরান সাহেবের বাগান বাড়িতে। তিনি আশা করেছিলেন হয়তো সেখানে গঙ্গার বাতাস আমার হৃদয় জুড়াবে। হৃদয় জুড়ালো, গঙ্গার বাতাস লেগে না। যখন ফিরে এলে তুমি, বিলেত না গিয়ে মাদ্রাজের জাহাজ থেকে নেমে সোজা চলে এলে চন্দননগরে। ঠাকুরপো, তোমাকে আবার বুকে জড়িয়ে ধরে মনে হলো কিছুক্ষণের জন্য জীবনের বর্ণগন্ধ ফিরে এলো। আমার জীবনে সবচেয়ে সুখের কদিন কেটেছিল তোমার সঙ্গে চন্দননগরে। চন্দননগর থেকে কলকাতায় ফিরলাম আমরা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আমাদের দুজনের জন্যই যেন বদলে গেছে এই কদিনে। শুধু চাপা গুঞ্জন, পাকা দৃষ্টি। বিশেষ করে আমার পক্ষে জোড়াসাঁকোর বাড়ি দুর্বিষহ হয়ে উঠল। এরপরেই বাবা মশাই তলব করলেন তোমাকে মৌসুরিতে। বললেন তোমাকে অবিলম্বে বিয়ে করতে হবে। তুমি মাথা পেতে নিলে সেই অমোঘ আদেশ। শুরু হলো তোমার জন্য মেয়ে দেখার পর্ব। আর কোথায়, সেই যশোরে। ঠাকুরপো, কঠিনতম আদেশটি তোলা ছিল আমার জন্যে। তোমার কোণে দেখার দায়িত্ব পড়লো আমার উপর, আর সঙ্গে থাকবে তুমি। বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর এই মৃত্যুদণ্ড কি অনায়াসে আমাকে দিয়েছিলেন। আমার মৃত্যু ঘটেছিল যশোরেই। দক্ষিণ ডিহি, চেঙ্গুটিয়া, কত জায়গা থেকে যে কত মেয়ের খবর আসতো। দৌড়ে যেতাম, সঙ্গে কখনো কখনো তুমিও থাকতে। তোমার অমন ভাবলেশীন মুখ আমি কখনো দেখিনি ঠাকুরপো। তোমার ভাবটা ছিল এমন, যে মেয়েকে আমি পছন্দ করব তুমি বিয়ে করতে প্রস্তুত তাকেই। তোমার মুখে পছন্দ অপছন্দের কোনো আভাস পেতাম না আমি। অনেক মেয়ে দেখা হলো,
আমার তো কাউকেই পছন্দ হলো না। ভাবলাম গেল বুঝি বেশ কিছুদিনের জন্য তোমার বিয়েটা পিছিয়ে। হঠাৎ বুকের উপর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। ভেতর ভেতর কি যে পুলক জাগলো ঠাকুরপো, তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে বলেছিলাম ঠাকুরপো, এবছর যশোরে সুন্দরী মেয়ের আকাল পড়েছে। কি আর করবে বলো, মন খারাপ করো না। বিয়েটা তোমার এবছর হচ্ছে না বলেই মনে হচ্ছে। আমার সেই খুশি খুশি কথাগুলি তোমার কি মনে আছে ঠাকুরপো? বিনা মেঘে আকস্মিক বজ্রাঘাত ঘটালেন মেজ বউ ঠাকুরন। তিনি বললেন রবির বিয়ে এবছরই হবে। কাউকে না পেলে আমাদের কাছারির কর্মচারী বেনি রায়ের মেয়ে ভবতারিণীর সঙ্গেই রবির বিয়ে দেওয়া হবে। যশোরের ফুলতলি গ্রামের মেয়ে ভবতারিণী। মেজ বউ ঠাকুরন বললেন, হাতের কাছে যশোরের মেয়ে থাকতে কেন খুঁজে মরছি চারিধারে। ঠাকুরবাড়ির বউ মেয়েরা অধিকাংশই তো যশোরের মেয়ে। ও মেয়ে ভালো মেয়ে হবেই। কথাটা বলেই মেজ বউ ঠাকুরন তাকিয়েছিলেন আমার দিকে। তার সেই চাহনি জীবনের এই শেষ দিনেও ভুলতে পারেনি ঠাকুরপো। বুকের উপর আবার সেই ভারী পাথরটা ফিরে এলো। মনে হলো আর কোনো পালাবার পথ নেই আমার। সেই মুহূর্তে অমোঘ নিয়তি ঠেলে দিল আমাকে মৃত্যুর দিকে। 25 বছর বয়সে মরতে ইচ্ছে করছে না ঠাকুরপো, কিন্তু বাঁচবো কেন, কিসের জন্য, কাকে ভালোবেসে? বেনি রায়ের 9 বছরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হতেই আমি দীর্ঘদিনের জন্য অসুস্থ হয়ে পড়লাম। এই অসুস্থতার আসল কারণটা কোনোদিন ঠাহর করতে পারেননি ডাক্তার। খালি ওষুধের পর ওষুধ লিখেছেন। কেউ জানতেও পারেনি আমি সেসব ওষুধ নর্দমায় ঢেলে দিয়েছি। আবার চোখের সামনে চলতে লাগলো তোমার বিয়ের আয়োজন। ঠাকুরবাড়ির আর সব মেয়ে বউয়ের সঙ্গে আমাকেও মিলতে হলো তোমার বিয়ের আয়োজনে। তোমার বউয়ের শাড়ি গয়না পছন্দের সময়েও আমাকে ডাকলেন মেজ বউ ঠাকুরন। আমি মরতে মরতে সব দায়িত্ব পালন করতে লাগলাম। তোমার বিয়ে হয়ে গেল 1883 9 ডিসেম্বর, আজ থেকে 4 মাস আগে। প্রাণের ঠাকুরপো, তোমার নতুন বউঠানের দিন ফুরলো, তার জীবনের শেষ দিন। আর তো সময় নেই আমার। মাথা ঘুরছে, চোখ বুজে আসছে, হাত পা ঠান্ডা হয়ে এলো যে। আমি দরজা বন্ধ করে দিয়েছি। আমার টেবিলের ওপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি। আর এতদিনের তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের ওপর। আর তো লুকোবার কিছু নেই ঠাকুরপো, ওদের জ্বলতে দিও আমার চিতার সঙ্গে। কোনো প্রমাণ রেখো না আমাদের সম্পর্কের। ঠাকুরপো, আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না, তবু লিখে গেলাম। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। দায়ী নন বাবা মশাই, স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন। দায়ী নন আমার মেজজা জ্ঞাননা নন্দিনী, যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না, দিলেন না এতটুকু সম্মান। দায়ী নন তোমার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, যার জব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র। সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না। ঠাকুরপো, তুমিও নও দায়ী। তোমার জীবনে শুরু হলো নতুন খেলা। জায়গা তো ছেড়ে দিতে হবেই পুরাতনকে। তুমিই তো লিখেছ ঠাকুরপো, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে। হেতায় আলয় নাহি, অন্তরের পানি চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। তাই হোক ঠাকুরপো, আধারেই মিলিয়ে যাব আমি, কিন্তু তুমি তাই নও কোনোভাবে। ঠাকুরপো, আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি। পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না।
আমাকে মনে রেখো রবি, এই কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই। আমার সব গেছে গো, সব গেছে। রবি, শুধু ভালোবাসাটুকু যায়নি, আজও তোমাকে খুব ভালোবাসি, এইটুকু বিশ্বাস করো। ইতি, তোমার নতুন বউঠান।